সংবাদ সম্মেলনে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমরা গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয় থেকে কথা বলছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন যে এই আসনে বিএনপি অফিসিয়ালি কোনো প্রার্থী দেয়নি, আমাকে ট্রাক মার্কার সমর্থন দিয়েছে। আমাকে বিএনপি সমর্থন দিলেও একদিকে যেমন বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক এবং বর্তমান কমিটির নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করছে, দলীয় নির্দেশনা মেনে তারা আমার পক্ষে কাজ করছে। আবার গলাচিপা উপজেলা বিএনপির বড় একটা অংশই এখনো তারা জোটের প্রার্থী হিসেবে আমাকে সহযোগিতা করছে না, বরঞ্চ প্রতিনিয়ত প্রতি পদে পদেই তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। দশমিনাতেও কিছু রয়েছে, তো সেই বিষয়ে হয়তো বিএনপি অফিসিয়ালি বা দলগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কমিটি বিলুপ্ত করেছে, আরো হয়তো ব্যবস্থা নিবে। আপনারা লক্ষ্য করেছেন যে মনোনয়ন দাখিলের পর থেকেই এই গলাচিপা দশমিনায় যিনি বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন তিনি এবং তার নেতা কর্মীরা, বিশেষ করে তার সাথে যারা কাজ করে, প্রতিনিয়তই আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে এলাকায় একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে গত পরশু আমি ফেসবুক লাইভে রাত 10:30 একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে আমরা চিকটিকান্দি থেকে আসার পথে ঢাকুয়া পুলিশ বাজারের আগে রাস্তার পাশে কলা গাছ এবং স্বাভাবিকভাবেই গ্রামীণ পরিবেশ, এখানে গাছগাছালি জঙ্গল থাকে, সেখান থেকে একদল লোক আমাদের পথ রোধ করে তারা ঘোড়া মার্কার স্লোগান দেয়। এই জাতীয় নির্বাচনে যেহেতু নির্বাচনের পরিবেশ বানচাল করার জন্য দেশি বিদেশি একটি অপশক্তি কাজ করছে এবং বেশ কিছু প্রার্থীকে এবং প্রার্থীর সাথে কাজ করে এমন কয়েকজন সমর্থককে আপনারা জানেন ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরাও একটা স্বাভাবিকভাবেই নিরাপত্তার শঙ্কায় আছি। তারপরেও দেশের স্বার্থে এই নির্বাচনকে উৎসব মুখর করার জন্য আমরা আমাদের ঝুঁকি নিয়েও নির্বাচনের মাঠে আছি, কারণ এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত। এই নির্বাচন যদি সঠিক সময় না হয় বাংলাদেশ একটা বড় ধরনের বিপর্যয়ে পড়বে। তাই আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করছি, আমরা অন্যদেরকে সহনশীল হওয়ার আহ্বান জানাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অশালীন এবং আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি আলোচনায় থাকতে চান এবং আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, বাজার ঘাটে রাস্তাঘাটে দেখা হলে তাদের সাথে নানান ধরনের সংঘাত এবং ঝামেলা করা হচ্ছে। গত পরশুদিন পানপট্টিতে লিফলেট নিয়ে যাওয়ার পথে আমাদের শ্রমিক নেতা রাকিব মোটরসাইকেলে তাকে অতর্কিতভাবে হামলা করে আহত করে এবং তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। গতকালকে আমি নিজে আলিপুরায় গিয়েছিলাম, দশমিনায় গিয়েছিলাম। আমাদের উপস্থিতিতে আমরা যখন অন্যদিকে গণসংযোগ করছিলাম, এদিকে অন্যদিকে আমাদের কর্মী জনাব চান মিয়াকে সেখানে তাকে মারধর করে একটা অজুহাত তুলে যে তার কাছে নাকি টাকা পাবে, এটা তুলে। তো টাকা পাবে ভালো, কোথায় এতদিন এই সমস্ত হিসাব নিকাশ কোথায় ছিল? স্পষ্টত এটা আমাদের পক্ষে নামার ফলেই তার উপরে এই আক্রমণ হয়েছে। এর পূর্বে চর কপালপাড়াতেও আমাদের নেতা কর্মীদের মিছিল শেষে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং আপনারা জানেন যে চর কপালপাড়া এবং এই চর বুরহান সহ এই চর অঞ্চলগুলোতে একটা ভূমি দস্যুদের আধিপত্য রয়েছে এবং এই সকল ভূমি দস্যুরাই জনাব হাসান মামুনের আশ্রয় প্রশ্রয় আছে। শুধুমাত্র ভূমি দস্যু নয়, 5ই আগস্টের পর থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কর্মকাণ্ডকেও কার্যত নিয়ন্ত্রণ করার জন্য সরকারি যে বিভিন্ন আপনার সুবিধাভোগী রয়েছে তাদের যেমন চাল বিতরণ,
অর্থ বিতরণ, এই সমস্ত ক্ষেত্রে মূলত তারা মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে ভয়ভীতি দেখিয়ে তারাই অনেক ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন করেছে, অনেক ক্ষেত্রে এগুলো তারা নিয়েও গিয়েছে। এলাকার মানুষ স্বাভাবিকভাবেই চেয়ারম্যান মেম্বারদের অনেকে আগে আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে তার বিরুদ্ধে মুখ খুলতে পারে না। এখনো তিনি চেয়ারম্যান মেম্বার সহ সাধারণ মানুষকে হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছেন। গতকালকে সন্ধ্যায় চরবোরহানে গণ অধিকার পরিষদের এবং বিএনপির নেতাকর্মীরা গণসংযোগ করতে গেলে সেখানে ট্রলার থেকে ওঠার সময় তাদের উপরে অতর্কিত আক্রমণ করে গণ অধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে। বিষয়টি সাথে সাথেই এই দশপিরা থানার ওসি এবং পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে জানালে তারা পুলিশ পাঠানোর ব্যবস্থা নেয়। পুলিশ যাবে এই খবর পেয়েই তারা নিজেরা নিজেদের অফিস ভাঙচুর করে ভাঙচুরের একটি নাটক সাজায়, আপনারা দেখেছেন। এবং অত্যন্ত দুঃখের বিষয় যে তাদের নিজেদের করা একটি ভিডিও আমাদের কিছু সংবাদকর্মী ভাইয়েরা কিংবা যারা সোশ্যাল মিডিয়ায় পেজ অপারেট করেন আঞ্চলিক খবরাখবর নিয়ে, তারা কোনো ধরনের যাচাই বাছাই না করেই সেটিকে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর হয়েছে বলে আপনারা প্রচার করেছেন। আপনাদেরকে আমি অনুরোধ করব, নির্বাচনের সময় যে কোনো ঘটনা একটু যাচাই বাছাই করে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আপনারা প্রচার করবেন, কারণ এই ধরনের বিভ্রান্তি ছড়ালে সেখান থেকে মারাত্মক ধরনের সংঘাত এবং সহিংসতা ছড়াতে পারে। কাজেই তখন কিন্তু ভুল সংবাদ প্রচারের জন্য আপনারাও দায়ী থাকবেন। তাই আমি যারা আঞ্চলিক সংবাদ নিয়ে কাজ করছেন তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই ধরনের বিভ্রান্তি ছড়াবেন না। মেইন স্ট্রিম মিডিয়া হয়তো যাচাই বাছাই করে একটা খবর ছাপে, তো সেই ঘটনায় গতকালকে সন্ধ্যার ঘটনা, আমরা জেলার পুলিশ সুপার, আমরা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক ওনাদেরকে জানালে ওনারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওনারা ব্যবস্থা নিতে নিতে কিন্তু সন্ধ্যা 6টার ঘটনা রাত্র 11টা পর্যন্ত গড়িয়েছে। প্রথম দফায় পুলিশ গেল, পুলিশের উপস্থিতিতেই এই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা, যারা অনেকে ভোলা থেকে এসেছিল, অনেকে এই বিভিন্ন চর থেকে গিয়েছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করার জন্য, তাদের কাছে পুলিশও কার্যত পরাজিত হয়, পুলিশও ব্যর্থ হয়, পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারে না। পরবর্তীতে পুলিশ যে কোনোভাবে নিয়ন্ত্রণ করে এবং এই ঘটনাটি গলাচিপা, বিশেষ করে দশপিনা নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, এখানে সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ সকলকেই মোটামুটি জানানো হয়েছে। তো দেখেন, আজকে 27 তারিখ, নির্বাচন 12 তারিখ, নির্বাচনের পূর্বেই যদি এরকম একটি ঘটনা ঘটে যে যেখানে আমাদের মতো বাংলাদেশের পরিচিত এবং একটি দল নয়, জোটের প্রার্থী, একটা বড় দল বিএনপি সহ আমরা অ্যালায়েন্স করে জোট করেছি, সেখানে আমাদের কর্মীদের সাথে যদি এই অবস্থা হয় এবং এখানে যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিতে পারে, তাহলে কিন্তু পরিস্থিতি অবনতির দিকে যাবে। এবং আমরা মনে করি যে এই নির্বাচন, আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি অপশক্তি আমার এই আসনের এরকম এই স্বতন্ত্র প্রার্থীর মতো অনেককে ব্যবহার করছে এবং করবে। আপনারা জানেন যে বিভিন্ন বক্তব্যে তিনি ওপেনলি বলেছেন যে ভিপি নূর এখানে এমপি হলে 20 বছরেও তার অস্তিত্ব থাকবে না, তাই তিনি আমাদেরকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন, যা তার কথাবার্তাতেও প্রকাশ পায়। এবং আপনারা এর আগেও জানেন যে বকুলবাড়িয়াতে গত বছর আমাদেরকে রাতেও, সেদিনও প্রায় আপনার এশা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত্র 3টা পর্যন্ত অবরুদ্ধ রেখেছিল, এবং সেখানেও কিন্তু পুলিশ সেনা সদস্যরা গিয়েও কিন্তু সেই পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য আপনার রাত্র 3টা বেজেছে। এখন কথা হচ্ছে যে আমরাও তো কাউন্টার করতে পারি, কারণ আমরা তো দুর্বল পার্টি না, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো পরিস্থিতিতে এলাকার পরিবেশ শান্ত থাকুক, মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা উৎসব থাকুক। কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী
আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এই দেশি বিদেশি শক্তি নির্বাচন বানচাল করার জন্য কাজ করছে, তাদের সাথে হাত মিলিয়েছে। এবং আমার মনে হয় যে তার বাসাবাড়ি রেড দিয়েও তার কালো টাকার বিষয়ে একটা অভিযান পরিচালনা করা দরকার। কারণ তিনি বিভিন্ন নেতৃবৃন্দকে পয়সা দিয়ে মানে তার পক্ষে নামানোর চেষ্টা করছেন। তো কাজেই তার এই টাকার উৎস কি, তার আমরা যেটা দেখেছি হলফনামায় তার আয় এবং অর্থ তো এরকম না। তিনি প্রতিদিন আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এবং আমাদের কাছেও কর্মীরা এসে বলে যে তিনি তো তাদেরকে টাকা অফার করছেন। আপনারা জানেন এই বিষয়গুলো আমরা প্রশাসনকে বারবার খতিয়ে দেখার আমরা আহ্বান জানাই। এবং আজকের এই ঘটনায় গত 3 দিনের যে ঘটনা, আমাদের গলাচিপার চর কপালপাড়া থেকে শুরু করে গলাচিপার আরো বিভিন্ন ইউনিয়নে হুমকি ধামকি এগুলো দিচ্ছে 10 মিনিটের ঘটনা। এই ঘটনাগুলো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা লিখিতভাবে জমা দিতে বলেছে, আমরা তাদের কাছে লিখিতভাবেও জমা দিব। আমরা সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো নির্বাচনের পরিবেশ ঠিক রাখার জন্য যেন এই ধরনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয়। এবং আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী তার উল্লেখযোগ্য রাজনৈতিক পরিচয় নাই এবং এই এলাকায় এই জনপদেও তিনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন, সেরকম কোনো খুব বেশি ভালো রেকর্ড নাই। বরঞ্চ তিনি একটি নৈতিক পরিপন্থী কাজ করেছেন মেধাবীদেরকে ধ্বংস করার জন্য। এই প্রশ্নফাঁস যে চক্র, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই চক্র পিএসসির প্রশ্নফাঁস সহ বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। তিনি সেই প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এই ধরনের একজন ব্যক্তির প্রার্থী হওয়াটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। সেই জায়গা থেকে তিনি এখন নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার জন্য যে কাজগুলো করছেন, সেখানে যদি প্রশাসন নীরব থাকে তাহলে সেটার জন্য এখানে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে। এবং তিনি তো প্রশাসনকে কেয়ার করছেন। আপনার আগে তার মন্তব্য শুনেছেন যে প্রশাসন নাকি 2-4 জন প্রশাসন নাকি তার বাসায় ভাত রাঁধে। এখন এটা কোন প্রশাসন তার বাসায় ভাত রাঁধে সেটা আমরা জানি না। তো যারা প্রশাসনকে প্রকাশ্যে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য সহকারে কথা বলতে পারে, তাদের দ্বারা যে কোনো অপকর্মই করা সম্ভব। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।